তো আমাদের বাংলাদেশে একটা জিনিস আগে মনে রাখবেন, আমরা কিন্তু বলেছি যে শেয়ার বাজার মানে এর পিছনে একটা অবশ্যই ভালো কোম্পানি আছে। ওই কোম্পানিটার শেয়ার আমরা ক্রয় বিক্রয় করি। আর বিশ্বের প্রতিটা শেয়ার বাজারেই দুই রকম ভাবে যারা এই শেয়ার বাজারে আসেন, দুইটা মন মানসিকতা নিয়ে আসেন। কেউ আসেন শুধু ট্রেডিং করার জন্য, সেটা 2 দিন, 5 দিন, 1 মাস, 1 বছর হইতে পারে, যেখানে মূল কোম্পানি আয় ব্যয় অতটা ম্যাটার করে না, ম্যাটার করে ওই শেয়ারটা বাজারে মানুষের কাছে কেমন, তার উপর নির্ভর করে। আর এটাতে অনেকেই লাভ করেন, আবার অনেকেই লস করেন। আরেক প্রকার হচ্ছে যে যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন যে আমি এই কোম্পানির শেয়ারের অংশীদারি হইলাম 5, 10, 50 বছর থাকবে, যেমন আমরা জায়গা জমি ক্রয় করি। তো সেক্ষেত্রে ভালো কোম্পানি যারা আয় করে এরকম কোম্পানিতে ইনভেস্ট করে। এখন আমাদের এই বাংলাদেশে বা যে বিশ্বের যে কোনো দেশেই যেটা হয়, বিশেষত যদি আমরা দেখি যে যারা ট্রেডিং করেন, এদের জন্য হচ্ছে যে কোনো একটা ভালো নিউজ বা খারাপ নিউজ, যেমন নির্বাচন হইল, পছন্দের সরকার আসলে একটা ভালো নিউজ। তো সেক্ষেত্রে কি হবে, কিছু শেয়ারের দাম কিন্তু বাড়বে। আবার যদি ধরেন যে কোনো একটা খারাপ নিউজ আসে, যে কোথাও আপনার নানা প্রকার ভাবে সরকারের পতন ঘটলো, কিছু হয়ে গেল, ওই যে ট্রেডার যারা ট্রেডিং করে এরা এদের শেয়ারগুলো বিক্রি করতে বাধ্য হয়। তো তখন শেয়ারের দামটা কমে। এখন এই সামান্য অল্প দিনের শেয়ারের দাম বাড়া কমার সাথে কিন্তু দীর্ঘমেয়াদে যারা বিনিয়োগ করেন এদের কোনো সম্পর্ক নাই। তো এই জন্য যদি দেখেন যে আপনার ভালো কোম্পানি, মৌলিক কোম্পানি, ফান্ডামেন্টাল ভালো আছে, আয় ভালো আছে, ওই কোম্পানিগুলা যদি এইরকম সময় আপনি কম দামে পান, আপনার দায়িত্ব হচ্ছে ওগুলা কিনা। তাইলে আপনি হয়তো চিন্তা করবেন যে মানুষ বিক্রি কেন করে। তো আমরা ওই যে মার্জিন লোন জানি, আপনার কাছে 10 কোটি টাকা যদি আপনার পোর্টফোলিও থাকে, আপনি আরো 10 কোটি টাকা লোন নিতে পারেন। এখন যেমন ধরেন যে নির্বাচন হয়েছে, এখন রবিবারে ধরেন যে শেয়ার বাজারটা খুলবে, আপনার পোর্টফোলিওতে 10 কোটি টাকার আপনার শেয়ার আছে। এখন আপনি আরো 10 কোটি টাকা শেয়ারের কিন্তু কিনতে পারবেন, মানে 20 কোটি টাকা আপনি বিনিয়োগ করতে পারবেন। এখন আপনি চিন্তা করতেছেন যে ঠিক আছে, আমি কি করি, আমি 10 কোটি টাকা নেই, আমি যে কোনো 2টা 3টা ব্যাংকের শেয়ারের মধ্যে লাগাই, যে শেয়ারের দাম তো বাড়বেই। এখন যদি শেয়ারের দাম বাড়ে, দেখা গেল যে আপনি 1 মাসের মধ্যেই 30% লাভ করতে পারতেছেন। কিন্তু কপাল যখন যদি আপনার খারাপ হয়, ওই শেয়ারের দামটা যদি কমে, এখন যেহেতু আপনার টাকার পাশাপাশি আপনি লোন নিছেন, আপনি এটা বেশি দিন ধরে রাখতে পারবেন না, নাইলে আপনাকে বাইরে থেকে টাকা ঢুকাইতে হবে। তো ওই জন্য মানুষ তখন লসে বিক্রি করে। সেই জন্য যারা দীর্ঘমেয়াদী আছেন, আমরা একটা কথাই বলবো যে আপনি ভালো কোম্পানি দেখে বিনিয়োগ করেন। এই যে নির্বাচনের পরে রবিবারে শেয়ার বাজারটাও খুলবে। তো যদি আপনি চান যে না, আপনি সাময়িক 3 মাস 6 মাসের যে বৃদ্ধিটা হবে, যদি সবকিছু ঠিক থাকে, এটার মধ্যে যতটুকু লাভ করার করবেন, করে বের হয়ে যাবেন। তো আপনি যেগুলা কোম্পানির ভালো, কোয়ালিটি ভালো, ফান্ডামেন্টাল ভালো, ওগুলাতে বিনিয়োগ করেন। যে 3 মাসে যদি নাও বাড়ে, আপনি আরো 6 মাস অপেক্ষা করেন, লোন নেওয়ার দরকার নাই, তাহলে আপনি প্রতারিত হবেন না। কিন্তু ধরেন যে যে কোম্পানিগুলার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা, উৎপাদন বন্ধ, তো ওই রকম কোম্পানিতে আপনি বিনিয়োগ করবেন না, এটাই আমাদের রিকোয়েস্ট থাকবে। তাইলে আপনি ট্রেডিং করতে গিয়েও কি হবেন না, প্রতারিত হবেন না, পথে বসতে হবে না। তাহলে প্রথম কথা হচ্ছে মার্জিন লোন নেওয়া যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে যেটা ফান্ডামেন্টাল আছে এইরকম কোম্পানিতে আপনি কি করেন, যদি স্বল্প মেয়াদেও ট্রেডিং করতে চান ওই কোম্পানিগুলোতে করেন। তাহলে যেটা হবে যে আপনার টাকাটা জিরো হবে না, আপনি পথে বসবেন না, এতটুকু আপনার নিশ্চয়তা থাকবে। তো চলুন আর একটু বেসিক জিনিস আমরা দেখার চেষ্টা করি। এখানে জাস্ট যদি আমরা দেখার চেষ্টা করি, দেওয়া আছে আমাদের, যে কথাটাই আমরা বললাম ওইটাকে আমরা সংক্ষেপে নিয়ে এসেছি আপনাদের জন্য। সেটা হচ্ছে যে শেয়ার বাজারে দুই প্রকার ভাবেই হয়, একটা হচ্ছে বিনিয়োগকারী, আর এই বিনিয়োগ করার ক্ষেত্রে আপনি যেটা আমরা বলছি, যারা একসাথে 10, 20, 30 লাখ টাকা কিনতে চান, এরা প্রতিদিন কিনবেন না। সহজ কথা হচ্ছে এটা, আপনি অপেক্ষা করবেন। যখন আপনি কোম্পানিটা সিলেক্ট করলেন, ভালো কোম্পানি, এখন কম দামে পাচ্ছেন, তখন আপনি বিনিয়োগ করবেন। আর যাদের প্রতি মাসে আপনি অল্প স্বল্প নেন, 5-10 হাজার টাকা নেন, এদের ক্ষেত্রে এত দেখে আপনার লাভ নাই। কোম্পানি যদি ভালো হয়, আপনি প্রতি মাসে নিতে থাকেন, অ্যাভারেজ করলে আপনি কখনো ঠকবেন না। আর ট্রেডিং যেটা করে, যাদের টাকা পয়সা বেশি আছে, আপনি টেকনিক্যাল কিছু জ্ঞান আছে, আপনি ট্রেডিং করেন। আর ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের রিকোয়েস্টটা থাকবে, অ্যাটলিস্ট ফান্ডামেন্টালটা ভালো আছে এরকম কোম্পানিতে টাকা লাগান, যাতে যে 3 মাসের আইডিয়া করছিলেন প্রয়োজনে 6 মাস থাক, তাতে আপনার যাতে টেনশন না হয়। কিন্তু যেগুলো বন্ধ হবে, উৎপাদন বন্ধ, এরকম কোম্পানিতে করা যাবে না।
পার্সোনালি দেখেন যে শেয়ার বাজারে 10 রকম ব্যক্তি 10 প্রকার ভাবে টাকা কামাবে। তো আমরা মনে করি যে ট্রেডিং যদি আপনি করতে যান, মানুষের যে সাইকোলজি বাংলাদেশের ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স সেক্টরে আপনি বেশি লাভ করতে পারবেন। এর কারণ হচ্ছে একটাই, যে যেমন ধরেন যে বাংলাদেশের বাজারে সবচেয়ে দামি শেয়ার হচ্ছে বর্তমানে সম্ভবত মেরিকো এবং র্যাকিট বেনকিনজার, 3,000-এর উপরে মোটামুটি। এখন আমরা এই 3,000 টাকার শেয়ারটা 6,000 টাকা হবে এটা আমরা কল্পনা করতে পারি না। কিন্তু ধরেন যে একটা 10 টাকার শেয়ার 20 টাকা হইলে আমাদের কিন্তু তেমন গায়ে লাগে না, চিন্তা করি যে 10 থেকে 20-এ তো হইছে, কিন্তু ওইটা 3,000 6,000 হবে এটা কল্পনা করতে পারি না। কিন্তু দুইটার ক্ষেত্রেই 100% লাভ হইতে হবে। 10 টাকার শেয়ার আর 20 টাকা হইতে চাইলেও 100%, 3,000 টাকার শেয়ার 6,000 টাকা হইতে চাইলেও 100%। আর বাংলাদেশের আমাদের যে সমস্যাটা ব্যাংকিং খাতে যে একটা সমস্যা হচ্ছে, একটা ব্যাংকিং কোম্পানি বর্তমানে চাইলেই কি করতে পারবে না। যেমন ধরেন যে অন্য কোম্পানিগুলো 60% 70% ডিভিডেন্ড দেয়, ব্যাংকগুলা দিতে পারে না। কারণ হচ্ছে এখন সরকার যেটা নিয়ম করে দিছে যে আপনি যদি 100 টাকা লাভ করেন, ম্যাক্সিমাম 30 টাকাই দিতে পারবেন, এর বেশি আপনি দিতে পারবেন না। এটা ছাড়া তারা যে লোনগুলা দেয়, যে লোনগুলা ধরেন যে আমরা যে বলি যে টাকা মারে দিছে, যেটাকে তারা তাদের ব্যাংকিং এর ভাষায় বলে নন পারফর্মিং অ্যাসেট, ওইগুলা যদি 100 টাকার মধ্যে 10 টাকা, যদি 10 টাকার বেশি যদি এরকম যদি লোন হয়, তাহলে ওই কোম্পানিটা ডিভিডেন্ড দিতে পারবে না। তো এরকম আমাদের যে প্রায় মোটামুটি 36টার মতো ব্যাংকিং সেক্টর আছে, মোটামুটি সেখান থেকে 12টার মতো কোম্পানি সমস্ত শর্ত পূরণ করে ডিভিডেন্ড দিতে পারবে। তার মানে ওই 12টা কোম্পানিতে আপনি ট্রেডিং করেন। এখন ওইটার মধ্যে যদি আমরা বলি, যেমন ধরেন যে আপনার সিটি ব্যাংক আছে, প্রাইম ব্যাংক আছে, উত্তরা আছে, এমটিবি আছে, ট্রাস্ট আছে, পূবালী যমুনা ব্যাংক আছে, সম্ভবত শাহজালাল ইসলামিকও আছে। তো এগুলাতে হইলে আপনার যেটা হবে, যেহেতু নির্বাচন পরবর্তী, আপনি এখানে একটা মোটামুটি 10 থেকে 15% তো আশাই করতে পারেন। তবে এইটা কখনোই আশা করবেন না যে একদম পুরা বছরই এটা বাড়তে থাকবে, জীবনেও বাড়বে না। কারণ হচ্ছে যে যতই নির্বাচন হোক, মনে রাখবেন বাংলাদেশে যারা শেয়ার বাজারে আমি আপনি আর কয় টাকা বিনিয়োগ করি, এই যে ব্যাংকগুলা আছে, যেমন আমাদের একটা এবি ব্যাংক আছে, এরা পূর্বে যেটা করতো, আজ থেকে 10-12 বছর পূর্বে এদের যত মূলধন আসতো, মূলধনের 70% টাকা তারা শেয়ার বাজারে লাগাইতো। একটা কোম্পানির কাছে কত হিউজ পরিমাণ টাকা আসে। তো নানা প্রকার অনিয়মের কারণে হয়তো যে এবি ব্যাংকটা আজকে কিন্তু মোটামুটি যদি আমরা বলি যে জেড ক্যাটাগরিতে। তো এই জন্য আমার আপনার বিনিয়োগে শেয়ার বাজারে শেয়ারের দাম বাড়ে না। শেয়ার বাজারে শেয়ারের দাম তখনই বাড়বে যখন বড় বড় কোম্পানিগুলা, ব্যাংকগুলা ভালো করবে, তার কাছে টাকা থাকবে, তারা বিনিয়োগ করবে, তখনই কিন্তু দাম বাড়বে। এখন যে সামান্য দামটা বাড়বে, তো এইটার সাথে আপনি লাভবান হন, এইগুলার মধ্যে আপনি কিনতে পারেন টেম্পারারি যা আপনি লাভ পান। আর পাশাপাশি যেটা হচ্ছে, এই ব্যাংকগুলার ফান্ডামেন্টাল ভালো। যদি কোনো ব্যাংকে বিনিয়োগ করে দেখেন যে আপনারটা বাড়ে নাই বা সামান্য কমছে, আপনি রেখে দেন, কোনো সমস্যা নাই। কারণ ব্যাংকগুলা ভালো করে, আপনার লস হবে না। কিন্তু এর বাইরে যে ব্যাংকগুলা আছে, যেমন ধরেন যে এনআরবি ব্যাংক আছে, এনআরসি আছে, আলারাফা আছে, এটা ছাড়া আরো কতগুলো আছে যেগুলা ধরেন যে আপনার বর্তমানে তারা সমস্যার মধ্যে আছে। তো আপনি জেনে শুনে কেন এমন একটা ব্যাংকে ট্রেডিংও করতে যাবেন যে এটা যদি নিম্নমুখী হয়, তখন আপনার কিন্তু ওই যে 5টা ব্যাংকের মতো অবস্থাটা হবে। তাহলে যারাই ট্রেডিং করতে চান, আমাদের ব্যক্তিগত পার্সোনাল সাজেশন থাকবে যে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স সেক্টরগুলোতে আপনি করতে পারেন চাইলে। এখন এইখানে একটা যে সমস্যাটা, নির্বাচনের আগেই ব্যাংকিং সেক্টরে কিন্তু একটা মোটামুটি প্রায় 30%-এর উপরে কিন্তু ভালো ব্যাংকিং সেক্টরের কোম্পানিগুলা লাভ কিন্তু করে ফেলছে, ক্যাপিটাল গেইন কিন্তু হয়েছে। এখন যে প্রশ্নটা আপনারাও করেন যে ভাই তাইলে আমরা কি এখন এগুলো আর কিনবো না বন্ধ করে দিব, কথা হচ্ছে যে না, আপনাকে কিনতে হবে। কি জন্য? কারণ হচ্ছে যে কোম্পানি, ব্যাংকগুলো যেগুলো ভালো করছে সে অনুযায়ী এতদিন তো দাম বাড়ে নাই। তো যতটুকু দাম বাড়ছে ততটুকু গত 3 বছরের তুলনায় কিন্তু অতটা বৃদ্ধি না। তো এটার জন্য সিম্পল একটা ফর্মুলা যেটা আমরা দেওয়ার চেষ্টা করি, ধরেন যে এখানে আমাদের একটা পূবালী ব্যাংক যদি আমরা নেই, এই সূত্রটা আপনি টেম্পারারি কাজে লাগাইতে পারেন। ধরেন যে পূবালী ব্যাংকটার শেয়ারের দাম যদি আমরা দেখি, মাত্র কয়েকদিনে কিন্তু অনেক গুণ বাড়ছে, 29 টাকার শেয়ারটা 39 টাকা। তো সেই হিসাব করতে গেলে প্রায় ধরেন যে 42%, 3 মাসে 42% কিন্তু বাড়ছে। এখন স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন জাগবে যে 42% তো অলরেডি বেড়ে গেছে, আমি কি এটার মধ্যে আর বিনিয়োগ করে কোনো লাভ পাবো কিনা।
তো এক নাম্বার কথা হচ্ছে যে ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা বলছি যে ব্যাংকিং এর মূল জিনিস হচ্ছে তাদের মূলধন। আপনি তার মূলধনটা দেখেন, নেট অ্যাসেট ভ্যালু, যেটাকে আমরা বুক ভ্যালু বলি, 58 টাকা আছে। তার মানে এখনো ব্যাংকটার প্রকৃত অর্থে যে সম্পদ সেটা 58 টাকা, তার বিপরীতে আয় যে তার মূল্য বাজার ভ্যালু হচ্ছে 39 টাকা। দ্বিতীয়ত তার আয়টা আমরা দেখি, ইপিএসটা আমরা দেখার চেষ্টা করি। ইপিএসটা দেখেন যে গত 2024 সালে ছিল 6 টাকা 74 পয়সা, এখন হয়েছে মোটামুটি যদি আমরা দেখি গত 12 মাসের 9 টাকা 33 পয়সা। এখন একটা সহজ সূত্র আমরা যেটা বলছি, যে কোনো কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে আপনি কিচ্ছু জানেন না, আপনি কি করবেন, যেটা ইপিএস আছে, এই যে আমাদের ইপিএসটা এখানে আসলো কত, 9 টাকা 33। এখন আপনি বাৎসরিক কত পার্সেন্ট রিটার্ন আশা করেন, আমরা বলছি যে কমপক্ষে 15%। আপনার কিচ্ছু জানার দরকার নাই, আপনি এই যে 9.33 ভাগ দেন 0.15 দিয়ে। 9.33 ভাগ হচ্ছে আমাদের 0.15, তার মানে 62 টাকা পর্যন্ত। তার মানে আমরা সহজ অর্থে আপনি এই পূবালী ব্যাংকের যে অন্তর্নিহিত মূল্য, যেটাকে আমরা বলি যে ইন্ট্রিনসিক ভ্যালু, হওয়ার দরকার ছিল 62 টাকা। গত 4 বছরে যদি দামটা যদি বাড়তো, শেয়ার বাজার ভালো থাকতো, ব্যাংক যেভাবে ব্যবসা করছে সে অনুযায়ী তার বাজার ভ্যালু হওয়ার কথা ছিল কত, 62 টাকা। তো সেই জায়গায় কিন্তু সে 39 টাকা হয়েছে মাত্র। তো এইটাতে আপনি যেটা করতে পারেন, যেই হারে তারা ব্যবসাটা করতেছে, আপনি কিন্তু এইটাতে ট্রেডিংও করতে পারেন, বিনিয়োগও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনি অন্য কোম্পানিগুলোও আপনি দেখতে পারেন। যেমন ধরেন যে আমরা যদি এখানে প্রাইম ব্যাংকটা দেখি, আপনার অত কিছু যদি আপনি নাও বুঝেন, যেহেতু আপনি ট্রেডিং করবেন, অত বড় বড় আপনার প্রাইম ব্যাংকটা, প্রাইম ব্যাংক তো বর্তমানে চলতেছে এর কত, 34। গত 3 মাসে বাড়ছে কত, 30%। তো বলবেন যে ভাই আজকের বাজারে আমি কিনবো কিনা, তো এই সূত্র আপনি প্রয়োগ করেন, ইপিএসটা আপনি দেখেন 7.23, ভাগ দেন যে আপনার লাগবে কত, তো কমপক্ষে আমরা 15% চাই, 48 টাকা। তার মানে এই শেয়ারটার আসলে যে হিসাবে তার আয়, সেই অনুযায়ী তার 48 টাকার পর্যন্ত আপনি কিন্তু কিনতে পারেন, কোনো সমস্যা কিন্তু আপনার নাই। আর এই যে তার ন্যাপটাও দেখেন এখনো 38 টাকা পর্যন্ত আছে। এইভাবে ভালো কয়েকটা কোম্পানি চাইলে আপনি, তবে এইটা আবার এমন করবেন না যে এইটাতে 200 টাকা ওইটাতে 2000 টাকা এরকম কিনে ট্রেডিং করে লাভ নাই। যেইটাতে আপনি যে ব্যাংকের শেয়ারে কিনবেন কমপক্ষে 1 লাখ টাকার কিনেন, তাইলে আপনি একটা ট্রেডিং করে মজা পাবেন। এখানে 10,000 ওইখানে 10,000, 10টা ব্যাংকে এইভাবে ট্রেডিং হয় না। বিনিয়োগ হইতে পারে আপনার, কিন্তু ট্রেডিং সব সময় একটা লার্জ অ্যামাউন্ট করার চেষ্টা করবেন, কমপক্ষে 1 লাখ। 1 লাখের কম আছে আপনার ট্রেডিং করার দরকার নাই, আপনি বিনিয়োগ করেন, সমস্যা নাই। কারণ হচ্ছে কি, এটা মানুষের একটা সাইকোলজি, যে আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করে যখন 20,000 টাকা লাভ পাবেন আপনার কাছে ভালো লাগবে। আপনি 100 টাকা বিনিয়োগ করে 15 টাকা, কেন 30 টাকা পাইলেও অতটা মাথায় কিন্তু ধরবে না। তো এইটা আপনি সহজে প্রয়োগ করবেন। যেটা আমরা বললাম এটা হচ্ছে যে যারা আপনি অত বড় বড় অ্যানুয়াল রিপোর্ট পড়তে পারবেন না, প্রফিট লস অ্যাকাউন্ট দেখতে পারবেন না, ইপিএসটা দেখার চেষ্টা করবেন। আরো যদি কনজারভেটিভ হইতে চান, তার বাৎসরিক ইপিএসটা দেখবেন, দেখে আপনার কত পার্সেন্ট দরকার ওই দিয়ে ভাগ দিয়ে যদি দেখেন যে চলতেছে নিবেন, নাইলে অপেক্ষা করেন। হাজারো ব্যাংক আছে, হাজারো কোম্পানি আছে। তো এইটা একটা কাজ করতে পারেন। তাইলে যাদেরই ট্রেডিং করার ইচ্ছা, আমরা বলবো যে ফান্ডামেন্টাল ভালো এরকম ব্যাংক এবং ইন্স্যুরেন্স গুলা দিয়ে আপনি কি করেন, ট্রেডিং করেন, কোনো সমস্যা আপনার নাই। যদি 1 মাসে দাম আপনার নাও বাড়ে, আপনি 2 মাস করে অপেক্ষা করেন, 3 মাস করেন, 6 মাস করেন, ম্যাক্সিমাম 1 বছর করেন। 1 বছরের দাম না বাড়লেও আপনি ওই ব্যাংকটা কিন্তু আপনার ডিভিডেন্ড দিবে, তার মানে আপনার লসের কোনো জায়গা নেই। কিন্তু আপনার যদি ফান্ডামেন্টাল ভালো না হয়, ওই ব্যাংকটাও কোনো ডিভিডেন্ড দিবে না, টাকাও আটকে থাকলেও টেনশন। তাহলে ট্রেডিং এর চ্যাপ্টারটা আমরা শেষ করলাম, আপনি এইভাবে করতে পারেন। এখন আসেন যে যারা বিনিয়োগকারী, বিনিয়োগ করবেন নির্বাচনের পরবর্তীতে, তো আমরা বলবো যে নির্বাচন পরবর্তীতে বাংলাদেশে কোনো জাদুর টোকা আসে নাই যে একদিনে অর্থনীতি ভালো হবে। তো এই জন্য সাময়িক যদিও আপনি দেখেন যে প্রতিটা শেয়ারের দাম 10, 15, 20% বাড়ছে, এটা মানে এই না যে শেয়ার বাজার ঊর্ধ্বমুখী থাকবে, আবার নিম্নমুখী হবেই হবে, হইতে বাধ্য, আবার উঠবে, এটাই শেয়ার বাজারের খেলা। তো এই জন্য যারা হিউজ পরিমাণ টাকা নিয়ে আসছেন, আপনি ভালো কোম্পানি দেখে এখনো কিছু কোম্পানিতে বিনিয়োগ করতে পারেন, অথবা আপনি অপেক্ষা করতে পারেন। আর যারা নিয়মিত কিনবেন তারা কিনতে থাকেন, কোনো সমস্যা নাই, সাময়িক বাজার বৃদ্ধিতে আপনার বসে থাকার কোনো কাজ নাই। তো আমাদের গত একটা ক্লাসও আমরা বলেছিলাম যে শেয়ার বাজারে যারা দীর্ঘমেয়াদী থাকতে চান এদেরকে ব্যবসা বুঝতে হবে। কারণ আপনি যখন
এখন 1-2 লাখ টাকা ব্যবসা করতেছেন, বিনিয়োগ করতেছেন, যখন আপনি 50, 1 কোটি, 10 কোটি টাকা বিনিয়োগ করবেন, কিছু একটা তো আপনার জানা দরকার। আর এটা জানা অতটা কঠিন কিন্তু কিছু না। এইটার ক্ষেত্রে সবচেয়ে যেটা ওয়ারেন বাফেট আছেন, এই যুগের মানে বলবো যে আমরা জীবন্ত কিংবদন্তি। উনি নিজে ব্যবসা করেন নাই, মানুষের ব্যবসা, ভালো ব্যবসা দেখে বিনিয়োগ করে আজকে কিন্তু বিলিয়নিয়র। তো ও 2007 সালে ওনার যারা বিনিয়োগকারী ওনাদেরকে উনি বলছে যে বিশ্বে যত ব্যবসা আছে 3 প্রকার ব্যবসা, একটা হচ্ছে গ্রেড ব্যবসা মানে সবচেয়ে ভালো ব্যবসা, আর একটা হচ্ছে মোটামুটি ভালো গুড ব্যবসা, আর একটা হচ্ছে যে গ্রুসম মানে হচ্ছে ভয়ানক একদম সবচেয়ে খারাপ ব্যবসা। তো বলবেন যে ভাই এগুলো আমি কিভাবে জানবো? মূল কথাটা হচ্ছে গ্রেড ব্যবসা বলতে উনি বুঝাইছে যে যেই ব্যবসাটা, যেই কোম্পানিটা তার শেয়ার হোল্ডারের টাকা প্রতি বছর 20, 25, 30, 50% ওই হিসাবে বাড়াইতে পারতেছে, এটা হচ্ছে গ্রেড ব্যবসা। আর যারা ধরেন যে 15-20% করতেছে কিন্তু প্রতি বছর বাড়াইতে পারে না, বাড়াইতে গেলে সেখানে টাকা আনতে হয়, লোন নিতে হয়, কোম্পানি বাড়াইতে হয়, তো এটা হচ্ছে গুড ব্যবসা। আর যারা বলতেছে যে তার কস্ট অফ ক্যাপিটাল বলে একটা শব্দ আছে, ওই শব্দটা কিছুই না, আমরা আপনাদেরকে বুঝাইছি অন অ্যাভারেজ যে এতটা বুঝতে পারেন যে আপনার নিজের 1 লাখ টাকা আর আপনি লোন নিলেন 1 লাখ টাকা, 12% সুদে যদি আপনি লোন নেন, তার মানে এই 1 লাখ টাকার কস্ট অফ ক্যাপিটাল অন্তত 12,000 টাকা ব্যাংকে তো দিতেই হবে। আপনার নিজের 1 লাখ টাকা আপনি অবশ্যই 12-15% আশা করবেন। তো যদি আপনার নিজের টাকার 15% আশা করেন মানে 15,000, ব্যাংকে দিতে হয় 12%, তাইলে 2 লাখ টাকার ক্যাস্ট অফ ক্যাপিটাল মোটামুটি 13%-এর উপরে। তো তাইলে যেই সমস্ত কোম্পানিগুলা বছরে 13%ও লাভ করতে পারে না, এরা নিজের কস্ট অফ ক্যাপিটালের চাইতে কম আয় করে, এরকম ব্যবসা মানে হচ্ছে বিপজ্জনক, এগুলাতে বিনিয়োগ করা যাবে না। আর শুধু বাংলাদেশে না, বিশ্বে 95% ব্যবসায়ী হচ্ছে এই গ্রুসম যেটাকে বলে, মানে এদের যে কস্ট অফ ক্যাপিটাল এটার চাইতে কম এরা ইনকাম করে। তো তখন অনেকেই বলে যে ভাই ব্যক্তিগতভাবে যে ভাই তাহলে কোম্পানিটা বন্ধ হয় না কেন? কারণ ম্যাক্সিমাম এই কোম্পানিগুলা পরিবার কেন্দ্রিক হয়। আপনার কোম্পানিতে আপনি নিজেই এমডি, নিজেই সিইও, আপনার ছেলে হচ্ছে ডাইরেক্টর, আপনার বাবা হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর, আপনার দাদা হচ্ছে চেয়ারম্যান, বেতন কোম্পানির, বাড়ি বাড়ি কোম্পানির, সবকিছু কোম্পানির, মানে আপনার জীবন তো ভালো চলতেছে। তো এই জন্য কোম্পানিগুলা বন্ধ হয় না, কারণ তাদের বেতন তো বন্ধ হয় না। তো এইটা হচ্ছে মূল জিনিস। তাহলে আমরা এই গ্রুসম কোম্পানিতে যাব না, গুড কোম্পানিতে আমরা থাকবো। আর গ্রেট কোম্পানি সারা বিশ্বেই, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেই মাত্র 5% পাবেন। এখন বলবেন যে ভাই তাইলে আমরা এই 5% ব্যবসা কিভাবে খুঁজবো? তো এর আগেও আমরা 2-3টা স্ক্যানার আপনাদের দেখাইছি যে কিছু আপনি আইডিয়া করতে পারেন, যে এইগুলার মাধ্যমে আপনি এই ব্যবসাটা আইডেন্টিফাই করতে পারবেন। তো আপনি বিশ্বের যে কোনো শেয়ার বাজারে বিনিয়োগ করেন, 1 নম্বরে যেটা আমরা বলছি যে আপনি কি করবেন, ওই আর ওইটা দেখবেন। আর ওই কিছুই না, কথা হচ্ছে আপনি যত টাকা মূলধন ব্যবসাতে খাটাইলেন ওই টাকার বিপরীতে বছরে কয় টাকা আয় হচ্ছে। যদি 1 লাখ টাকা আপনার ব্যবসাতে মূলধন খাটান, অ্যাটলিস্ট যাতে 15%-এর উপরে আপনার ব্যবসা বছরে আপনারে লাভ দেয়। তো এটা আমরা 1 বছরে ব্যবসা খারাপ হইতে পারে, ঝড় তুফান হইতে পারে, করোনা মহামারীর মতো অবস্থা হইতে পারে। তো এই জন্য বলে যে গত 5 বছরে অ্যাভারেজ দেখবেন, যে গত 5 বছরে অ্যাভারেজে 15% যদি কামাইতে পারে তাহলে কোম্পানিটা ভালো। সহজ কথা হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে সে যদি ঋণ ছিন নেয়, ঋণের মাধ্যমেও যাতে ব্যবসাটা বাড়াইতে পারে। তো এই জন্য আমরা বলি যে নিজের টাকা আর ঋণের টাকা দুটা মিলায় যে ব্যবসাটা আপনি করবেন, অবশ্যই 20% আপনি একটু লাভ করেন। আর যেই কোম্পানিটা ঋণ নেয়, তো ঋণের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, ঋণ আর ব্যবসার মূলধন এইভাবে কাজ করে। এইটারে আমরা বলি যে প্যারাবোলিক রেখা। ঋণ না থাকা খারাপ, আবার ঋণ বেশি থাকাও খারাপ। ঋণ আপনার যদি কি থাকে, সমপরিমাণ যদি থাকে, ধরেন আপনার 1 লাখ টাকা ঋণ আছে, 1 লাখ টাকা মূলধন, তো এটা 90 ডিগ্রি অধীনে কাজ করে। তখন আপনার কি হবে, ব্যবসাটা আপনার বৃদ্ধি পাবে। কিন্তু যখনই আপনি 1 লাখ টাকার মূলধনের জায়গায় 2 লাখ টাকা ঋণ নিবেন, তখন আপনার ব্যবসার ইনকামটা কমতে থাকবে, কারণ সুদের হার দিতে দিতে আপনার ব্যবসা কমবে। তো এই জন্য আপনি যখন যে কোনো ব্যবসা যাচাই করবেন, দেখবেন যে তার যে মূল ক্যাপিটালের চাইতে কম যাতে ঋণ থাকে। মানে হচ্ছে 1 লাখ টাকা থাকলে মূলধন যাতে তার ঋণের পরিমাণ 1 লাখ অথবা তার কমে হয়। আর যেটা হচ্ছে যে দেখেন প্রতি বছরই বাংলাদেশে কি হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে প্রায় 8.5%। এখন একটা কোম্পানি যতই ভালো হোক, সে যদি ব্যবসা বাড়াইতে না পারে, আপনি প্রতি বছর 1 লাখ টাকায় বিক্রি করতেছেন কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে 8.5%,
তাহলে আমরা তো এটা আশা করব যে আপনি এই বছর যদি 1 লাখ টাকা বিক্রি করেন, পরের বছর 1,10,000 করেন, তারপরের বছর 1,20,000 করেন। তো এই জন্য যেটারে আমরা বলি যে রেভিনিউ যাতে কমপক্ষে 10% বৃদ্ধি পায়। রেভিনিউ মানে হচ্ছে বিক্রি, মানে হচ্ছে আপনার সেবার মান। আর শুধু সেবার মান বাড়লে তো হবে না, প্রকৃতপক্ষে আয়টাও তো তার বাড়তে হবে। তো এটাও যাতে কমপক্ষে 10% বাড়ে, নাইলে আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিপরীতে আপনি জিরো হয়ে যাবেন। এই সর্বশেষটা হচ্ছে বাংলাদেশে যেমন বাকিতে ব্যবসা আছে, নগদে তো আর সব ব্যবসা হয় না। যে কোম্পানিটাতে বিনিয়োগ করবেন, দেখবেন যে কোম্পানির রেভিনিউ তো দেখাচ্ছে, প্রকৃত লাভও দেখাচ্ছে, তার ব্যাংকে টাকা আছে কিনা। এইটা দেখবো আমরা, এই বলে যে অপারেটিং ক্যাশ ফ্লো। মানে হচ্ছে কোম্পানিটা যে 100 টাকা আপনারে বিক্রি দেখাইলো বা লাভ দেখাইলো, এর বিপরীতে কোম্পানির কাছে আসছে কত, না মাঠে পড়ে আছে মানুষের কাছে। তা আমরা বলি যে কমপক্ষে 80 টাকা যাতে তার ঘরে আসে। 20 টাকা মাঠে থাক, ব্যবসা করলে বাকি দিতে হবে, লোন দিতে হবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আপনি অন্তত 80 টাকা তো ক্যাশে আনবেন। না আনলে ওই কোম্পানি ডিভিডেন্ড দিতে পারবে না, না আনলে ওই কোম্পানি ব্যবসা বাড়াইতে পারবে না। এগুলা করতে গেলে তাকে লোন নিতে হবে। যেমন বাংলাদেশে এসিআই একটা কোম্পানি আছে, এদের সমস্যা এটাই, তারা কি করতে পারতেছে না। তাদের যেই রেভিনিউ তারা দেখাচ্ছে, কিন্তু ব্যবসার টাকাটা আনতে পারতেছে না। ব্যবসা বাড়ানোর জন্য তারা প্রতিবারই লোন নিচ্ছে। তো এই কয়েকটা জিনিস আপনি যদি লক্ষ্য রাখেন, এগুলো বোঝার জন্য অত কিছু দরকার নাই। যে কোনো ব্যবসা, নিজেও যদি একটা ব্যবসা করেন ছোটখাটো, এই হিসাবটা করবেন যে আমার নিজের টাকায় বছর শেষে কত লাভ করলাম। আর যদি লোন নেই, লোনের টাকা হিসাব করে কত লাভ করলাম। ঋণের পরিমাণটা আমি যাতে কি রাখি, মূলধনের চাইতে কমে রাখি, আর আমার ব্যবসা যাতে প্রতি বছর বছর বাড়ে, আর ব্যবসা বাড়ার সাথে সাথে যাতে আমার লাভটাও একটু বাড়ে। তো এখন আপনাদেরকে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে তাইলে এইরকম আমরা ভালো গ্রেড কোম্পানিগুলো খুঁজে পাবো কিভাবে। তো দেখেন, ট্রেডিং ভিউটাও যাদের কাছে আছে, জানেন যে ট্রেডিং ভিউ আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন। তো ওইটার মধ্যে গিয়েও আপনি কি করতে পারেন, চাইলে কিছু কোম্পানি এই যে স্ক্যানারগুলো ব্যবহার করতে পারেন। এর আগে আমরা আপনাদেরকে fiscal.ai দেখাইছি, ওইটার মধ্যে আপনি দিতে পারবেন। অথবা স্টক অ্যানালাইসিস, এটার মধ্যেও আপনি ক্রাইটেরিয়াগুলো সিলেক্ট করে দিতে পারবেন। তখন আপনি বুঝতে পারবেন যে কোন কোম্পানিটা গ্রেটের মধ্যে আছে, কোনটা গুড। আর গ্রোসম তো আপনার দেখারই দরকার নেই। এখন আমরা যদি বাংলাদেশের একদম গ্রেট বিজনেস দেখতে চাই, ধরেন যে এই স্টক অ্যানালাইসিসের মধ্যে জাস্ট একটু আগে আমরা যেটা দেখলাম, ধরেন যে এখানে আমরা রিটার্ন অন ক্যাপিটাল দেখাইছি, মানে হচ্ছে গত 5 বছরে সে কি পরিমাণ আয়টা করছে। তো এখানে আমরা 14 জায়গায় যদি 15% দেওয়ার চেষ্টা করি, যে 15% আমার দরকার। এরপরে আমরা তাদের এই ক্রাইটেরিয়াতে দিলাম যে তার ঋণের পরিমাণ যাতে 1-এর কম হয়। এরপরে রেভিনিউ গ্রোথটা আমরা দিছি যে অন্তত যাতে 11% থাকে, আপনি চাইলে 10%ও দিতে পারেন। আর শুধু রেভিনিউ বাড়লে তো হবে না, তার নেট ইনকামটাও যে একটু যাতে বাড়ে, তো সেটাও যাতে 10%-এর উপরে হয়। আর পি রেশিও যেটা, মানে ভালো কোম্পানি হইলে তো লাভ নাই যদি বাজারে তার দাম বেশি থাকে। যখন কম দামে থাকবে তখনই আমরা নিব। তো এখানে যদি আমরা ইন্স্যুরেন্স সেক্টরের গুলা বাদ দিই, কারণ ইন্স্যুরেন্স সেক্টর আপনাকে বাদ দিলে এখানে আমরা শুধু স্কয়ার ফার্মা আর ইবনে সিনা দুইটা কোম্পানি কিন্তু পাচ্ছি। আর এক একটা স্ক্যানারে কিছু সমস্যা থাকে, কারণ যখন আপনি ফ্রিতে ব্যবহার করবেন, ফ্রি আসলে ফ্রি, কিন্তু আপনি যখন টাকা পয়সা দিয়ে ব্যবহার করবেন তখন আরো ভালো পাবেন। তো এর বাইরে যদি আমরা ধরেন যে জাস্ট অন্য একটা ওয়েবসাইটেও যদি যাওয়ার চেষ্টা করি, স্টক নাউতে কিভাবে ব্যবহার করবেন। স্টক নাউতে যতটুকু আমরা খুঁজে পাইলাম, এখানে 3টা শেয়ার দেখাচ্ছে, একটা হচ্ছে যে স্কয়ার ফার্মা, ব্রিটিশ টাবাকো, আর হচ্ছে মেরিকো। তো এইগুলাতে আমরা কি পাচ্ছি, যে এদের যেই পরিমাণ আমাদের ইকুইটি আছে, যেই পরিমাণ বিনিয়োগ আছে, ডিভিডেন্ড আছে, যেগুলোকে আমরা গ্রেট বিজনেস বলতেছি, গত 5 বছরে, 1 বছর না, অন অ্যাভারেজে এই 3টা কোম্পানিকে আমরা গ্রেট বিজনেস হিসাবে ধরতে পারি এখন পর্যন্ত। গুডগুলা আপনি ওই ক্যাটাগরিটা একটু চেঞ্জ করে দিলে আপনার চলে আসবে। তো এখানে ভ্যালুয়েশনের ক্ষেত্রে যদি আমরা যাই, এখানে আমরা যদি দেখার একটু চেষ্টা করি, এখানে আমাদের প্রতিটার পি রেশিওটাও দেখেন এখন 14 পর্যন্ত আছে মেরিকো, আর ব্রিটিশ তাবাকোটা 12, আর স্কয়ার ফার্মা আছে মোটামুটি 7.5। আমরা বলছি যে বাংলাদেশের বাজারে গত 15 বছরে অ্যাভারেজ পি হচ্ছে 15 পর্যন্ত। তো শেয়ার বাজারে নিম্নমুখী ছিল এই কোম্পানিগুলো, এখনো আপনার অতটা দাম হয় নাই, আয়ের অনুযায়ী এখনো সস্তা। তো আপনি মন চাইলে যেটাতে আপনার ভালো বিনিয়োগ করা, আপনি কিন্তু কিনতে পারেন। এরপরে লাভজনক অবস্থাটা যদি এখানে দেখার আমরা চেষ্টা করি, এখানে তার এই যে দেখেন আরো এইটাও দেওয়া আছে,
এখানে যদি আমরা দেখি সবচেয়ে গত 5 বছরে মেরিকোটা 1 লাখ টাকার বিপরীতে 1,19,000 টাকা লাভ করে দিছে গড়ে। ব্রিটিশ তাবাকো প্রায় 19,000 টাকা, 19% বলতে পারেন। স্কয়ার ফার্মাও প্রায় 19% দিছে। আরও আইসি বলেন, আরও এ বলেন, সব মার্জিনেই আমরা বলতে পারি যে এই তিনটা কোম্পানি আমাদের গ্রেট বিজনেসের ক্যাটাগরিতে আছে। সেই জন্য আপনিও যদি অন্য কোনো দেশের শেয়ার বাজারও যাচাই করতে চান, জাস্ট এইখানে উপরে গিয়ে আপনি কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, আর কিছুই না। তারপরে একটা একটা করে আপনাকে অ্যাড করতে হবে যে আপনি কি কি চান। তো আমরা বলছি যে আপনি কি দেখবেন। 1 নম্বরে হচ্ছে তার আরও এইটা দেখবেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমার 15% লাগবে, সহজ কথা। ভাই মাইক্রোফোনটা অফ করেন, মাইক্রোফোনটা। তার মানে আপনি যে কোনো স্ক্যানারে যখন যাবেন মাত্র 4টা থেকে 5টা জিনিস ব্যবহার করবেন। একটা হচ্ছে কি আরওই, 15% কমপক্ষে। এরপরে আরওসি মানে নিজের টাকা আর লোনের টাকা দিয়ে যখন কিনবে সেখানেও 15% রাখতে পারেন, 16%ও রাখতে পারেন। যদি কোম্পানি কোনো খুঁজে না পান একটু কমিয়ে দিবেন। এরপরে ঋণের পরিমাণটা যাতে কি হয়, 1-এর কম থাকে, 0.5 হইলে আরো ভালো। আর ব্যবসা বা রেভিনিউ গ্রোথ যাতে 10% করে বাড়ে, আর এর পাশাপাশি লাভের পরিমাণটাও যাতে 10% করে বাড়ে। আর সর্বশেষ হচ্ছে পি রেশিও, মানে ভালো কোম্পানিটা আমি যাতে বেশি দামে না কিনি। এই 5টা যদি আপনি স্ক্যানার ব্যবহার করেন, আপনার নিজের মতো করে আপনি কোম্পানি খুঁজে পাবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এইখানে খুঁজে পাওয়ার পর এটা চিন্তা করবেন যে এই কোম্পানিটা এতদিন তো ভালো করছে, ভবিষ্যতে তার এইভাবে কন্টিনিউ করার সুযোগ আছে কিনা। এখন এইখানে আমরা স্কয়ার ফার্মা যদি দেখি, ভবিষ্যতে তার সুযোগ আছে, কোনো সমস্যা নাই। মেরিকোটাও যদি দেখি, তার ভবিষ্যতে সুযোগ আছে। ব্রিটিশ তাবাকো যদি দেখি, এটাও বাংলাদেশে একমাত্রই মনোপলি ব্যবসা, মানে এদের বিপরীতে অন্য কোনো কোম্পানি কিন্তু নাই, একটাই কোম্পানি। তার মানে এটারও সুযোগ আছে। তার মানে গত 5 বছর যেভাবে ছিল, আগামী 5 বছরও তারা ব্যবসা করতে পারবে। তাদের এই রকম স্ট্রং ক্যাটাগরির কোনো প্রতিযোগী নেই। এই তিনটা শেয়ারে তাইলে আপনি কি করতে পারেন, কিনতে পারেন। তবে কেনার সময় যেটা আমরা বললাম, পি রেশিওটা দেখে তারপরেই কিনবেন। তো আশা করি কিছুটা হইলেও বুঝতে পারছেন। এখন আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করব।